প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ। বিশ্বজুড়ে ক্ষমতাসীনদের কপালে শনি, আশার রাজনীতি এখন রাজনীতিকদের ভরসা। এবং সর্বশেষ জানাবো, ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, বলল সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ। বিশ্বজুড়ে ক্ষমতাসীনদের কপালে শনি, আশার রাজনীতি এখন রাজনীতিকদের ভরসা। 2024 সাল ছিল বিশ্বজুড়ে নির্বাচনের বছর। এই বছরটি বিভিন্ন দেশে ক্ষমতাসীন নেতাদের জন্য কঠিন ছিল, কারণ হতাশ ভোটাররা পরিবর্তন চেয়েছে এবং এখনও চাচ্ছে। রাজনৈতিক নেতাদের উচিত তাদের পূর্বসূরিদের থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের জন্য এমন এক দৃষ্টিভঙ্গি তৈরি করা যা ভোটারদের আশা এবং চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত বছরটি ছিল এমন এক বছর যেখানে সারা বিশ্বে ক্ষমতাসীনেরা হয় নির্বাচনে পরাজিত হয়েছেন অথবা ক্ষমতাচ্যুত হয়েছেন। এই প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী পরিষদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল গারজাভির একটি কথা গুরুত্বপূর্ণ। সরকারের কাজ হলো এমন এক ভবিষ্যৎ তৈরি করা যা নাগরিকদের আশার আলো দেয়। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির আলোকে 2025-এর দিকে তাকিয়ে রাজনৈতিক নেতাদের উচিত এই বার্তাটি মনে প্রাণে বিশ্বাস করা এবং সংকট সমাধানে কুটচালের পরিবর্তে একটি সাহসী আশাব্যঞ্জক পরিকল্পনা তৈরি করা। বছর জুড়ে বিশ্বজুড়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনরোষের ঢেউ ছিল চোখে পড়ার মতো। মার্চে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেও ব্যর্থ হন। জুনে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট সরকার গঠন করে। একই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। এই ধারা পরেও বছর জুড়ে অব্যাহত ছিল। জুলাইয়ে যুক্তরাজ্যে লেবার পার্টি বিপুল বিজয় অর্জন করে এবং কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসন শেষ হয়। অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর এলডিপি প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর ডিসেম্বরের শুরুতে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে ক্ষমতা হারান। কয়েকদিন পর জার্মান চ্যান্সেলর ওলাফ শুলোজ আস্থা ভোটে হারেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার অর্থমন্ত্রীকে বরখাস্ত করে দেশকে রাজনৈতিক অনিশ্চয়তায় ফেলে দেন। এ তো গেল ভোটের আলাপ। এবছর গণ আন্দোলনের মাধ্যমেও ক্ষমতাসীনদের গদি থেকে নামানোর ইতিহাস রচিত হয়েছে। আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন, আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। ক্ষমতাসীনেরা কেন হারছেন? এর একটি কারণ হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম। গবেষণায় দেখা গেছে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির বিষয়টি সরকারের প্রতি আস্থা কমতে ভূমিকা রাখে এবং রাজনৈতিক বিভাজন বাড়িয়ে তোলে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান মেরুকরণ ব্যাপকভাবে বেড়েছে এবং বাড়ছে। পাশাপাশি প্রতিটি পক্ষই নিজ নিজ অবস্থানে আরও শক্তিশালী হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে সংযোগ তৈরি করে, তাদের ধারণাগুলোকে আরও শক্তিশালী করে তোলে এবং অনুগমন প্রবণতা নামক মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে। এর অ্যালগোরিদম আবেগপূর্ণ এবং সহজ সরল বার্তাগুলোকে আরও ছড়িয়ে দেয়। এই বিষয়টি সমাজে ষড়যন্ত্র তত্ত্ব এবং ভীতির বিস্তার ঘটায়। তবে প্রাথমিক প্রমাণ দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফার-রাইট পপুলিস্ট তথা কট্টর ডানপন্থী জনতোষণবাদী দলগুলোর সমর্থন বাড়াতে সাহায্য করলেও সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বলছে এই বিষয়টি সবসময় তাদের ক্ষমতায় যেতে সাহায্য করার মতো যথেষ্ট নয়। মেক্সিকো, স্পেন, গ্রিস, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীনেরা বা অন্য প্রধান দলগুলো বিজয়ী হয়েছে, কিন্তু নির্বাচনে ভোট পাওয়ার মার্জিন বলে তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এ কারণে 2024 সালের ঐতিহাসিক নির্বাচনী বছরে একটি স্পষ্ট শিক্ষা হলো সরকারে থাকা পক্ষগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম আরও ভালোভাবে ব্যবহার করতে শিখতে হবে। শুরু করার জন্য ভালো একটি পদ্ধতি হলো ভোটারদের উদ্বেগ নিয়ে তাদের সরাসরি কথা বলা। এবছরের শুরুতে কিয়ার স্টারমারের 2 উপদেষ্টা
গ্রিমসবি শহরে গিয়েছিলেন এবং বাসিন্দাদের বিদ্যমান সরকারকে এক শব্দে বর্ণনা করতে বলেছিলেন। তারা যে উত্তরগুলো পেয়েছিল তা অনেক দেশের ভোটারদের কাছেও শোনা যায়। সেগুলো হলো অচল, স্বৈরাচারী, আন্তরিক নয়, অভিজাত, সহজে কাছে পাওয়া যায় না, স্বার্থপর, হতাশাজনক, বিশ্বাসযোগ্য নয় এবং হাস্যকর। আরেকটি বড় শিক্ষা হলো আস্থা পুনরুদ্ধার করতে নেতাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নাগরিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিতে হবে। পপুলিজম তথা জনতুষ্টির রাজনৈতিক অর্থনীতি দিয়ে 2022 সালের একটি গবেষণা দেখায় অর্থনৈতিক অবস্থা যেমন বেকারত্ব বৃদ্ধি এবং সামাজিক খাতে কাটছাঁট সরকারের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে। এই বিষয়গুলো বুঝতে সাহায্য করে কেন 2023 সালে স্পেন, গ্রিস এবং চলতি বছর আয়ারল্যান্ডের ভোটারেরা ক্ষমতাসীন নেতাদের পুনর্নির্বাচিত করেছেন এবং ফ্রান্সের ভোটারেরা শাসক দলকে প্রত্যাখ্যান করেছেন। 2022 সালে স্পেনের অর্থনীতি 5.7% এবং গ্রিসের 6.2% হারে বেড়েছে। অন্যদিকে জার্মানিতে যেখানে নির্বাচনের আগে ক্ষমতাসীন দলগুলো খারাপ ফলাফল করছে, 2023 সালে অর্থনীতি 0.3% সংকুচিত হয়েছে এবং 2024 সালে আরও 0.1% সংকুচিত হওয়ার আশঙ্কা আছে। ফ্রান্স কিছুটা ভালো করেছে। দেশটিতে 2024 সালে জিডিপি 1.1% হারে প্রবৃদ্ধির পূর্বাভাস আছে। 2023 সালে এই হার ছিল 0.9%। কেবল স্বল্প মেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো নয়, রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে। অনেক রাজনীতিবিদ ও নীতি নির্ধারকের পরিকল্পনা বার্ষিক বাজেটের মধ্যেই সীমাবদ্ধ এবং মূলত কাটছাঁটের দিকে তারা মনোযোগী। এদিকে ভোটারেরা যারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পরবর্তী সময়ে কৃচ্ছ্রতা ও জীবনযাত্রার নিয়ন্ত্রণ হারানোর অনুভূতিতে ভুগছেন, তাদের জন্য এমন নেতার প্রয়োজন যারা তাদের আশা দিতে পারেন। বাজেটের সীমাবদ্ধতা কখনো ভালো ভবিষ্যৎ পরিকল্পনা করতে না পারার অজুহাত হতে পারে না। কঠিন অর্থনৈতিক সময়েও অনেক সাহসী সরকারি উদ্যোগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টের নিউ ডিল, ব্রিটেনের যুদ্ধোত্তর কল্যাণ রাষ্ট্র, দুবাইয়ের 1958 পরবর্তী অবকাঠামো বিপ্লব এবং সিঙ্গাপুরের 1959 পরবর্তী দ্রুত উন্নয়নের কথা উল্লেখ করা যেতে পারে। রাজনৈতিক নেতাদের এসব সাহসী উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিতে হবে এবং নাগরিকদের হতাশার মূল কারণগুলো সমাধান করতে আরও উচ্চাকাঙ্ক্ষী হতে হবে। ভালো খবর হলো প্রতিটি দেশ এবং সম্প্রদায় সৃজনশীল মানুষ আছেন যারা সরকারি ও বেসরকারি খাতে কাজ করছেন, যাদের কাজ ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং পরিকল্পনা করা। নেতাদের এসব সৃজনশীল মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের সঙ্গে কাজ করতে হবে, কারণ এই ধরনের লোকেরা সাধারণত নীতি নির্ধারণী আলোচনার অংশ হন না। দম্ভের পতন ছাত্র জনতার জয়, দম্ভের পতন ছাত্র জনতার জয়। আশাবাদী রাজনীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে বিশ্বাস পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ। গ্রিমসবি শহরে স্থানীয় বাসিন্দারা বলেছিলেন তারা এমন একটি রাজনীতি চান যা বাস্তবসম্মত, অর্থপূর্ণ, দরদি, আশাদানকারী এবং ক্ষমতায়নকারী। তারা এমন একটি সরকার চান যা ওই আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করতে পারে এবং নাগরিকদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হবে। ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক, এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, বলল সেনাপ্রধান। ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করে বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে।
জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। নিচে প্রথম আলোর নেওয়ার সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। বাংলাদেশের জন্য 2024 সাল একটি গুরুত্বপূর্ণ বছর গেল। জুলাই গণ অভ্যুত্থান হলো, অনেক পরিবর্তন হয়ে গেল। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এটা সত্য, এত বড় গণ অভ্যুত্থান, এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমরা একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। 2024 সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।